গুড মর্নিং। আমি আবার এলাম তোমাদের সরলরেখা চ্যাপ্টার নিয়ে। দেখো, এর আগেই তোমরা সরলরেখা সম্বন্ধে অনেক তথ্য কিন্তু জেনে গেছো এবং সেইগুলো নিয়েই আজকে তার পরবর্তী অংশ শুরু করছি। তো সরলরেখা সম্বন্ধে আমি সরলরেখার কয়েকটা আকারের কথা বলেছিলাম, নিশ্চয়ই সেগুলো মনে আছে। তার মধ্যে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ কিভাবে গঠন করবে, একটা প্রবণতা একটা বিন্দু দিয়ে সরলরেখা কিভাবে গঠন করবে, সরলরেখার দুটো ছেদিতাংশ দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে সরলরেখার সমীকরণ গঠন করবে, তাছাড়াও ছিল সরলরেখার অভিলম্ব আকার এবং সরলরেখার প্রতিসম বা সিমেট্রিক আকার। তো এই ছটা আকার তোমরা কিন্তু বলেছি, ছটার মধ্যে চারটে খুব ইম্পর্টেন্ট, বারবার দরকার পড়বে। তাছাড়াও বাকি দুটো তোমাদের করে রাখতে হবে, সে দুটো কিন্তু প্রয়োজন আছে। তাহলে এই ছটা আকার নিশ্চয়ই এতক্ষণে মনে আছে। তাহলে এবার দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী এক, তোমরা নিজের বই নিজের কাছে নিয়ে নাও, বইয়ের অঙ্ক একের অঙ্কটা আগে পড়ো। এবার বলো একের অঙ্কটাতে কি বলেছে, দেখো পড়ে নাও। 3,-4 এবং 1,2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বাস এই পর্যন্তই। তাহলে মানে দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। বিন্দু দুটো কি? 3,-4 আর একটা বিন্দু কত না 1,2। আগে বিন্দু দুটো লিখবে। এবার বলো দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ নিশ্চয়ই করতে জানো, এটাই আমরা প্রথম শিখেছিলাম সরলরেখা চ্যাপ্টারে এসে। প্রবণতা শিখেছিলাম ফার্স্টে, প্রবণতার পরই সরলরেখার সমীকরণের আকারের মধ্যে এটাই প্রথম পড়ে। তো এই আকারটা থেকে সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে জানি। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ হবে সরলরেখার মানে এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মনে আছে কি হবে? সরলরেখাতে সবসময় চলরাশি y আর x চলে আসবে। y - y1 হচ্ছে এটা, তাহলে +4 হয়ে গেল বাই x মাইনাস এটা, মানে প্রথমটা হলো। এবার কি হবে? y1 - y2, তাহলে -4 -2, এইভাবে বিন্দু লিখে এখান থেকে এইভাবে মনে রাখবে, তাহলে আরো বেশি মনে রাখবে। এইটা মাইনাস এইটা, মানে এর শেষটা মাইনাস এর শেষটা, এইভাবে মনে রাখবে, তাহলে অনেক বেশি মনে থাকবে, অনেক দিন পর্যন্ত মনে থাকবে। 3 - 1 হলো। এইটাকে একটু সরল করে দিলেই সাধারণ আকার মনে আছে নিশ্চয়ই, ax by c = 0 আকারে প্রকাশ করতে পারলেই সেটাই হবে সরলরেখার সমীকরণ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই দিকটাকে একটু সরল করে নেব ফার্স্টে। এটা হচ্ছে -6/2, তার মানে হচ্ছে -3। তার মানে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি দেখো -3 এর নিচে নিশ্চয়ই 1 আছে, তাহলে y + 4 = হচ্ছে -3x + 9। বা সরলরেখার সাধারণ আকার সবসময় আমরা x আগে লিখব, কারণ সরলরেখার সাধারণ আকারে উত্তরটা দেব প্রথমে x তারপরে by + c = 0। এই c যদি নেগেটিভ হয় তাহলে বাঁ দিকে রাখবো, যদি পজিটিভ হয় তাহলে ডান দিকেও রাখতে পারি, বাঁ দিকেও রাখতে পারি। ঠিক আছে? তাহলে এখানে পাচ্ছি আমরা 3x তারপরে +4y তারপরে 4 আর 9 মিলে এদিকে নিয়ে আসছি, তাহলে এটা হচ্ছে -5 সমান হচ্ছে 0। তাহলে এটা হলো সরলরেখার সমীকরণ। ঠিক আছে? এবার পরের প্রশ্নতে যাবে। তারপর দেখাও যে মানে জানবে যে প্রথমে যে উত্তরটা বার করেছো সেখান থেকেই উত্তর দিতে বলছি। তারপর দেখাও যে 3,-4 একটা বিন্দু, 1,2 একটা বিন্দু আর 3,-1 আর একটা বাড়তি বিন্দু দিয়েছে, 3,-1 বিন্দুটা এই মানে এক সরলরেখায় অবস্থিত। তাহলে দুটো বিন্দু দিয়ে তো আমরা একটা সরলরেখা তৈরি করেছি, তাহলে দুটো বিন্দু একটা সরলরেখার উপর দুটো বিন্দু আমাদের আছে, একটা 3,-4 আছে আর একটা 1,2 আছে। এখন তৃতীয় যে বিন্দুটা দিয়েছে মানে 2,-1, তো এই 2,-1 যদি এর উপরে কোথাও থাকে, 2,-1 যদি এর উপরে কোথাও থাকে তাহলে সমরেখা হয়ে যাবে। তাহলে আমাদের কিভাবে দেখাবো? 2,-1 যদি এর উপরে কোথাও থাকে, এর বাইরে বা মধ্যে বা বাঁদিকে বা ডান দিকে যেথায় হোক যদি থাকে, তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে, কারণ সরলরেখার তো কোনো শেষ নেই, সে তো যে কোনো দিকে থাকতে পারে। তাহলে আমরা দেখব এখানে 2,-1 বসিয়ে পাই, তাহলে এর বাম পক্ষে বসাবো আমরা। তাহলে বাম পক্ষে আমরা 2,-1 বসিয়ে কি পাই দেখা যাক। তাহলে এই সরলরেখার সমীকরণে বাম পক্ষে 2,-1টা বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি আমরা 6 - 1, তার মানে পাচ্ছি আমরা কত, 6 থেকে 1 বাদ দিলে
ও 6 মাইনাস 1 মাইনাস 5 আছে, তার মানে 0 পাচ্ছি। তার মানে ডান দিকের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে বিন্দুটা সরলরেখাকে সিদ্ধ করছে। অতএব লিখব 2, মাইনাস 1 বিন্দু সরলরেখার উপর অবস্থিত। সরলরেখার সিদ্ধ করছে মানে সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ বিন্দু তিনটি সমরেখ। সমরেখই তো প্রমাণ করতে বলেছে না, এক সরলরেখায় অবস্থিত, তার মানে বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, আগে পড়ে নাও, আমি একবার পড়ছি দেখো। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক বলে দিয়েছি, 2, মাইনাস 2, 4, 2, মাইনাস 1, 3। ত্রিভুজটির 1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে একটা ত্রিভুজ আজকে প্রথমে অঙ্কটা পড়বে, তারপর সবসময় স্থানাঙ্ক জ্যামিতিতে চেষ্টা করবে একটা ছবি তৈরি করে নেওয়ার। তোমাকে স্থানাঙ্কগুলো নির্দিষ্ট জায়গায় লিখতে হবে না, এখানে তুমি অক্ষটা টানবে না, কারণ অক্ষ টানলে তোমাকে বিন্দুগুলোর নির্দিষ্ট অবস্থান দেখাতে হবে। কিন্তু যেহেতু আমি অক্ষটা টানছি না, সেহেতু আমাকে বিন্দুগুলোর নির্দিষ্ট অবস্থান দেখানোর প্রয়োজন নেই। তাহলে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেব। ত্রিভুজটা দেখো তিনটে বিন্দুগামী, একটা হচ্ছে 2, মাইনাস 2 একটা বিন্দু, তারপরের বিন্দুটা আছে 4, 2 আর একটা হচ্ছে মাইনাস 1, 3। তো তিনটে বিন্দু আছে, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এই তিনটে বিন্দু দিয়ে এর মধ্যে ত্রিভুজের 1, 3, তাহলে 1, 3 বিন্দু হচ্ছে এইটা, এইটা দিয়ে যে মধ্যমাটা হয় সেই মধ্যমার সমীকরণ। তো এখানে মধ্যমার সমীকরণ, মধ্যমাটা কি? মধ্যমা একটা সরল রেখা, তাই না, রেখাংশ। তো রেখাংশের সমীকরণও যা সরলরেখার সমীকরণও কিন্তু একই। একটা সরলরেখার উপরে দুটো বিন্দু মানে সেই সমগ্র সরলরেখাটার সমীকরণ, তার মধ্যে যে কোনো রেখাংশও তার মধ্যে করতে পারে। তাহলে এখানে মধ্যবিন্দু আমরা জানি, মধ্যমা হচ্ছে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, তাহলে এখানে সিডি একটা মধ্যমা। তাহলে মধ্যমা মানে হচ্ছে একটা সরল রেখাংশ। তাহলে এই সরল রেখাংশের উপরে আমরা দুটো বিন্দু, একটা তো সি দেওয়াই রয়েছে, আর একটা বিন্দু আমরা ডি কি বার করে নিতে পারি না? এইভাবে প্রশ্নটা নিজেই নিজেকে করবে যে আমার তো সিডি সরলরেখার সমীকরণ বের করতে হবে। প্রশ্ন এটা হলো। এবার সিডি সরলরেখার সমীকরণ যদি বের করতে হয়, সি বিন্দুটার স্থানাঙ্ক তো দেওয়াই রয়েছে, তো ডি এর স্থানাঙ্ক কি পেতে পারি? দেখো ডিটা কি, ডিটা তো এবি এর মধ্যবিন্দু। আমরা কিন্তু মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করেছি এর আগের চ্যাপ্টারে, তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি। তাহলে ওখান থেকে আমরা ডি এর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে এবি এর মধ্যবিন্দুটা বের করব। তাহলে এটা আমি বাড়িতে করার জন্য বলছি। তাহলে আমি এতক্ষণ থেকে কিভাবে বললাম সেটা শুনেছো নিশ্চয়ই, সেইভাবে করবে। তাহলে প্রথমে এবি এর মধ্যবিন্দুটা বার করবে। এবি এর মধ্যবিন্দু নিশ্চয়ই এটা বার করতে পারো, আমি জানি। মধ্যবিন্দু হচ্ছে প্রথম যোগফল বাই 2, প্রথমটা প্লাস প্রথমটা বাই 2 মানে 2 প্লাস 4 বাই 2, আর একটা হচ্ছে দ্বিতীয় প্লাস দ্বিতীয় বাই 2, তার মানে হচ্ছে 3, 0। এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এবার দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ মানে সিডি মধ্যমার সমীকরণ তুমি নিশ্চয়ই করতে পারবে। তাহলে এরপর লিখবে অতএব সিডি মধ্যমার সমীকরণ, দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ এখনই হলো, এর আগেও অনেকবার হয়েছে, তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে। তাহলে সিডি মধ্যমার সমীকরণ, এই দুটো বিন্দু দিয়ে দুই বিন্দু আকারে যে সরলরেখার সমীকরণ হয় সেটা নিজে নিশ্চয়ই করতে পারবে। কারণ অঙ্ক আমি করে দিলাম আর তুমি টুকে নিলে, তুমি দেখে দেখে লিখে নিলে খাতায়, এটা কিন্তু অঙ্ক করা নয়। অঙ্ক করা নিজেকে করতে হবে, কিভাবে করতে হবে সেটা তো আমি বলে দিচ্ছি। তো সেইভাবে নিজেকে করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটাকে আবার কাজে লাগিয়ে নিজেকেই করতে হবে, তবেই তো অঙ্কটা শিখতে পারবে। তারপরে দেখো 3 নম্বর অঙ্ক। অঙ্ক কিন্তু তোমাকে কি করতে হবে, আমি শুধুই পথটা দেখিয়ে দেব, কারণ আমি অঙ্ক করে দিলাম তুমি টুকে নিলে, এটা কিন্তু আমি এইভাবে অঙ্ক করাই না। তো যারা এরকম আশা করে আছো তারা এখানে নিরাশই হবে, কারণ আমি চাইবো তুমি অঙ্কটা শিখে নাও এবং সেটা নিজে করো। দেখো 3 নম্বর কি বলেছি মনে আছে, প্রথমে সবসময় স্থানাঙ্ক জ্যামিতি একটা ছবি আঁকার চেষ্টা করবে। তো এখানে দেখো মূল বিন্দু দিয়ে একটা সরলরেখা গেছে, 4, 2, 1, 10 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করে দিয়ে গেছে।
তাহলে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা মূল বিন্দু দিয়ে গেছে এবং আরো একটা বিন্দু তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বলে দিয়েছি। তার মানে দুটো বিন্দু কিন্তু তোমাকে একটু ঘুরিয়ে হলেও বলে দিয়েছি। তাহলে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ তুমি বার করতে পারো। তাহলে প্রথমে আর একটা বিন্দুকে তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এখানে একটা তো বলেছে মূল বিন্দু, ছবিটা প্রথমে চেষ্টা করবে আঁকার। একটা মূল বিন্দু মানে 0 0 একটা বিন্দু বলে দিয়েছে, আর একটা বিন্দু বলেছে 4,-2, মনে করছি 4,-2 এখানে আছে। আর একটা বিন্দু বলেছে 4,-2 আর 1,10। একটু আগে বলেছি অক্ষ টানবে না, অক্ষ টানলে পরে অক্ষ যদি টানো তাহলে বিন্দুগুলোর অবস্থান পরিষ্কার করতে হবে, কোথায় কোন পাদে কোন জায়গাতে কোন বিন্দুটা পড়ছে। কিন্তু অক্ষ না টানলে তুমি যেখানে খুশি বিন্দু বসাও, পজিটিভ নেগেটিভ যা কিছু যেখানে খুশি বসাও, কোনো দেখার দরকার নেই কোন দিকে পড়ছে। তো এই দুটো বিন্দুর ভালো করে আরেকবার পড়ো, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। বলেছে এই 4,-2 আর 1,10 এই বিন্দু দুটোর সংযোগ রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে দিয়ে গেছি। সমদ্বিখণ্ডিত করেনি, 2:1 অনুপাতে বিভক্ত করেছি। তাহলে এটাকে যদি 2:1 অনুপাতে বিভক্ত করে তাহলে 2:1 বিভক্ত করে দিয়ে গেছে। তার মানে এই রকম একটা জায়গা দিয়ে যে সরলরেখাটা গেছে সেই সরলরেখার সমীকরণ আমাকে বের করতে বলছি। তাহলে এই সরলরেখাটার সমীকরণ আমাকে বের করতে হবে, যার উপরে একটা বিন্দু বলেই দিয়েছে 0 0, আর একটা বিন্দু তোমাকে বের করে নিতে হবে। বিন্দুটা বের করতে পারো 2:1 অনুপাত, মনে আছে নিশ্চয়ই অনুপাতের সূত্র ফার্স্ট চ্যাপ্টারে করেছিল, আরেকবার খুলে দেখে নেবে। যদি ভুলে গিয়ে থাকো, ভুলে যেতেই পারো, আবার একবার দেখে নাও, কারণ বারবার দরকার পড়বে এগুলো। যে অনুপাতে বিভক্ত, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক বের করতে গেলে 2:1 অনুপাতে বিভক্ত, মনে আছে এই অনুপাতের এদিকটা গুণ হবে 1 গুণ হবে সবসময় এদিকের সঙ্গে। তাহলে আমরা যদি এটা হচ্ছে মূল বিন্দু, বিসি রেখাংশকে যদি পি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রথমে আমরা ছবি এঁকে দিলে, আমরা নাম দিয়ে লিখে দিলেই হবে, বেশি লেখারও দরকার নেই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা প্রথমে আমাদের বের করতে হবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? 2 গুণ হবে এই দিকের সঙ্গে, মানে প্রথমে আমরা x স্থানাঙ্ক বের করব, তাহলে অনুপাতটা গুণ হবে x গুলোর সঙ্গে। তাহলে 2 গুণ হবে এই দিকের x এর সঙ্গে, 1 গুণ হবে এই দিকের x এর সঙ্গে। তাহলে 2 * 1 মানে 2 প্লাস 1 * 4 মানে 4 বাই অনুপাতের যোগফল, মনে পড়ছে? কমা, এবার y স্থানাঙ্কটা বের করব, মানে অনুপাতটা গুণ হবে y স্থানাঙ্কের সঙ্গে, মানে 2 গুণ হবে 10 এর সঙ্গে, 1 গুণ হবে এদিকে y স্থানাঙ্কের সঙ্গে। তাহলে 2 * 10 মানে 20, আর 1 * -2 মানে হচ্ছে -2 বাই অনুপাতের যোগফল। এটাই হচ্ছে p বিন্দুর স্থানাঙ্ক। কত হলো তাহলে? 6/3 মানে 2, 18/3 মানে 6। তাহলে p বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেলাম 2 6। তাহলে এরপর নিশ্চয়ই 2 6 আর 0 0 0 0 আর 2 6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিশ্চয়ই করতে পারবে। বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি যতক্ষণ বলছি অঙ্কটা লিখে দিলে সরলরেখার সমীকরণ, তো এটা নিজে করবে। অঙ্কটা আমি যতক্ষণ বলছি লিখে দিলে কিন্তু এতটা সময় লাগে না। তো আমি লিখে দিতেই পারতাম, কিন্তু দিচ্ছি না, কারণ তাতে করে তোমার কোনো উপকার হবে না। হ্যাঁ, সেই জন্য অঙ্ক নিজে করো, ভিডিও বন্ধ রেখে করো সেটাও ভালো, কিন্তু অঙ্কটা নিজে করো। কিভাবে বলে দিলাম সেটা শুনে নিয়ে ভিডিও অফ করে দাও, দিয়ে অঙ্কটা নিজে করো। ঠিক আছে? উত্তর তো তোমার বইয়েই আছে, হচ্ছে কিনা নিজেই বুঝতে পারবে। ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বরটা। তো বলেছি প্রথমে অঙ্কটা পড়বে, ভালো করে মন দিয়ে পড়বে, তারপরে একটা ছবি আঁকার চেষ্টা করবে। দেখো এখানে একটা সরলরেখা 3 5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো একটু আগে তোমাদের বলছিলাম যে অক্ষ টানবে না, কিন্তু যে অঙ্কতে অক্ষের কথা উল্লেখ আছে এবং অক্ষ দুটোর মধ্যবর্তী অংশ এই ধরনের কিছু একটা প্রশ্ন আছে, বা অক্ষ দুটি দ্বারা ছেদ করার কথা লেখা আছে, সেই অঙ্কগুলোতে কিন্তু অক্ষ অবশ্যই টানতে হবে। তাহলে এটা তোমরা ক্লিয়ার করে নাও, কখন অক্ষ টানতে হচ্ছে, কখন অক্ষ টানতে হচ্ছে না। তাহলে যে প্রশ্নগুলোতে অক্ষের কথা উল্লেখ আছে, অক্ষ দ্বারা ছেদিতাংশ হয়েছে, অক্ষ দিয়ে মধ্যবর্তী অংশ বলেছে, তো সেই অঙ্কগুলোতে মানে অক্ষ উল্লেখ থাকলে তোমাকে কিন্তু x অক্ষ y অক্ষ দুটো অক্ষকেই টানতে হবে। তাহলে 4 অঙ্কতে যেহেতু বলেছে অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ একটা সরলরেখা, তাহলে অক্ষ তোমাকে দেখাতেই হচ্ছে।
তাহলে প্রথমে আমরা অক্ষ দুটো টেনে নেব। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এখন একটা সরলরেখা এমন ভাবে গেছে যে 3,5 বিন্দুর উপর দিয়ে গেছে। 3,5 বিন্দু নিশ্চয়ই ফার্স্ট কোঅর্ডিনেটে হবে, তাহলে 3,5 বিন্দুর উপর দিয়ে গেছে। তো মনে করছি এটা 3,5 একটা বিন্দু, আর এই বিন্দুটার উপর দিয়ে সরলরেখাটা গেছে। আর শুধু তাই বলেনি, বলেছে 3,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে 3,5 বিন্দুটা ঠিক এর মাঝখানে অবস্থিত। তাহলে এটা ঠিক করে একবার পড়ে নেবে। 3,5 বিন্দুটা হচ্ছে এই যে ছেদিকাংশ, মানে অক্ষ দুটির মধ্যবর্তী অংশ। অক্ষ একটা সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশ, এই জায়গাটা মনে রাখবে। অক্ষ দুটির মধ্যবর্তী অংশ বলতে এইটাকে অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ, বা অক্ষ দুটির মধ্যবর্তী অংশ বলতে এ থেকে বি পর্যন্তকে বোঝানো। একটা সরলরেখার কিন্তু কোনো শেষ নেই, কিন্তু এর অক্ষ x অক্ষ এবং y অক্ষের মধ্যবর্তী অংশকে বলা হয় অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ। তাহলে এ বি অংশকে মধ্যবিন্দু হচ্ছে 3,5 এটা বলে দিয়েছি। তাহলে এই সরলরেখাটার সমীকরণ বের করতে বলেছি। তারপরে আরো একটা প্রশ্ন আছে, আমরা আগে সরলরেখার সমীকরণটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা কি করব, একটি বিন্দু পেয়েছি এবং আরো জেনেছি বিন্দুটা হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ। তো এই রকম যখন প্রশ্ন অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ বা অক্ষদ্বয় দ্বারা ছিন্ন এই রকম কথা যখন লেখা থাকে, তখন আমরা আরো একটা ব্যাপারের সিদ্ধান্ত নেব, সরলরেখার সমীকরণটা কোন আকার থেকে নেব। বলতে পারো? ঠিক, ছেদিতাংশ বলে আমাদের একটা আকার ছিল, সেই আকার থেকেই আমরা সরলরেখার সমীকরণটা নেব। তাহলে ধরে নেব সরলরেখার সমীকরণ সরাসরি। তাহলে ধরে নিচ্ছি সরলরেখার সমীকরণ, ছেদিতাংশ আকার মনে পড়ছে নিশ্চয়ই, খুব ইম্পর্টেন্ট একটা আকার বলেছিলাম, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। যখনই আমরা এই আকারটা ধরে নিলাম, সঙ্গে সঙ্গে আমাদের এখানে ছবি আঁকা আছে, a নাম দেওয়া আছে, b নাম দেওয়া আছে, শুধু এখানে আমরা লিখব a বিন্দুর স্থানাঙ্ক। তাহলে a বিন্দুটা কোথায় রয়েছে সেটা আমাদের ছবিতে কিন্তু দেওয়া থাকতে হবে। ছবি নেই, আমরা এখানে লিখলাম a বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কিন্তু পুরোটাই ভুল। ছবি থাকবে, সেখানে a লেখা থাকবে, সেখানে আমরা লিখতে পারবো a বিন্দুর স্থানাঙ্ক। আমরা জানি এইটা থেকেই আমরা এই যে সরলরেখার ছেদিতাংশ আকার, এখান থেকে a বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এই এটা হচ্ছে এই a বিন্দুর স্থানাঙ্ক, কারণ এই ডিসটেন্সটা হয় a, এই ডিসটেন্সটা হয় b। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0, b বিন্দুর স্থানাঙ্ক হবে 0, b। হলো? তাহলে b বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখানে লিখে দিলাম, a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0। এবার দেখো, এটা তো বলে দিয়েছি যে a b এর মধ্যবিন্দু 3,5, তাহলে আমরা তো এটা জেনে গেছি যে a b এর মধ্যবিন্দু হচ্ছে 3,5। অতএব আমরা এটা লিখতে পারি, মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র বসাতে পারি। তার মানে a + 0/2 সমান নিশ্চয়ই 3, কারণ এটা প্লাস এইটা বাই 2 সমান 3 হবে। তাহলে a + 0/2 সমান 3, এখান থেকে আমরা a এর মানটা পেয়ে গেলাম 6। আরেকটা কি বলো, এবার নিশ্চয়ই বুঝে গেছো আমি কি করতে যাচ্ছি। এইটা সমান 5, তার মানে b সমান হয়ে গেল 10। তাহলে আমরা ab যখন পেয়ে গেলাম, তাহলে সরলরেখা তো আমাদের আননোন ছিল ab, তাহলে ab তো আমরা পেয়ে গেলাম, মানে সরলরেখার সমীকরণ হয়ে গেল। অতএব নির্ণয় সমীকরণ কি হবে, তাহলে সমীকরণটা x বাই a মানে x বাই 6 প্লাস y বাই b মানে 10 সমান হচ্ছে 1। তো সরলরেখার উত্তর কোন সময় আমরা এই আকারে দেব না, উত্তরকে সব সময় আমরা সাধারণ আকারে প্রকাশ করে দেব। তার মানে সাধারণ আকার করলে এটা কি হবে, লসাগুটা হবে 60 ও লসাগুটা হবে 30। তাহলে 5x + 3y হচ্ছে 1, বা 5x + 3y হচ্ছে 30। এটা হচ্ছে সরলরেখার সাধারণ আকার, উত্তরটা আমরা এই আকারেই দেব। হলো? এরপরে আরো একটা প্রশ্ন আছে, মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব পাবো। তাহলে কোন আকার থেকে আমরা মূল বিন্দু থেকে দূরত্ব পাবো? এই মূল বিন্দু থেকে যদি দূরত্ব বের করতে হয়, সেটা আমরা জানি যে অভিলম্ব আকারে প্রকাশ করতে হয়। তাহলে 5x + 3y 30, একে অভিলম্ব আকারে প্রকাশ করলে আমরা কি পাবো, অভিলম্ব আকারে প্রকাশ করে পাই কি পাবো। তাহলে কি করতে হবে মনে আছে, অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে √a² + b² মানে √3a² + 5a²
মানে হচ্ছে √3 প্লাস 25, তার মানে √34 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5/√34 x প্লাস 3/√34 y সমান হচ্ছে 30/√34। এটাই হলো অভিলম্ব আকার, এবং এই অভিলম্ব আকারে আমরা জানি এই দিকটাই হচ্ছে মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব হবে, মূল বিন্দু থেকে দূরত্ব হবে কত হবে 30/√34 একক। ঠিক আছে, নিশ্চয়ই আস্তে আস্তে অঙ্কগুলো বুঝে যাবে, কিন্তু প্রথম থেকে অঙ্কগুলো করতে হবে। মাঝখানে একবার এসে হঠাৎ করে একটা অঙ্ক দেখে নিলাম আর হয়ে যাবে না, কিন্তু প্রথম থেকে পরপর বড় স্থানাঙ্ক জ্যামিতি খুব সহজ লাগবে যদি তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। আর কনসেপ্ট ক্লিয়ার হবে যদি তুমি প্রথম থেকে পরপর সব অঙ্কগুলো পরপর দেখো। ঠিক আছে, তাহলে 4 এর অঙ্কটা হয়ে গেল। দেখো 5 এর অঙ্কটা একবার করো। 5 এরটা 4 এরটা প্রায় একই রকমের অঙ্ক, এখানে শুধুমাত্র একটু তফাৎ আছে, তোমরা এটা নিজেরাই করতে পারবে। 5 এর অঙ্কটা, 4 এর যে ছবিটা এখানে রয়েছে দেখো, এর সঙ্গে 5 এর ডিফারেন্সটা কি রয়েছে, এই ডিফারেন্সটা একটু লক্ষ্য করে দেখো। এখানেও একটা নির্দিষ্ট বিন্দু আছে 1,2, আর একটা ছেদিতাংশটা বলেছে 3:2 অনুপাতে বিভক্ত হবে। তো এখানে মধ্যবিন্দু ছিল, সেই জন্য আমরা এখানে মধ্যবিন্দু সূত্রটা ব্যবহার করেছিলাম। তার মানে আমাদের এই জায়গাটা শুধু পাল্টাবে। 4 এর অঙ্কতে যেটা a+0/2 মানে মধ্যবিন্দু সূত্র ব্যবহার করেছিলাম, ওখানে শুধুমাত্র এইটুকু পাল্টাবে। তাহলে প্রথম থেকে সব একই থাকবে, এখানে ছেদিতাংশ আকারই আমরা ধরে নেব, যেভাবে 4 এরটা শুরু করেছিলাম সেইভাবেই শুরু করব। সবটা চলে আসবো, চলে আসার পর এখানে এসে এই বিন্দুটা স্থানাঙ্ক তো আমাদের আছে 1,2, আর যেটা বলেছে দেখো যে ওই বিন্দুতে মানে 1,2 বিন্দুতে মধ্যবর্তী অংশটা 3:2 অনুপাতে বিভক্ত হবে। এইখানটা ভুল করবে না, এইটা 3:2 বলেছি, কোন দিক থেকে কিছু বলেনি, এটা সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে হবে। x অক্ষের দিকে 3 আর y অক্ষের দিকে হবে 2, তার মানে x অক্ষের দিকে 3 অনুপাত 2 হচ্ছে y অক্ষের দিকে, মানে এই ভাগটা 3 হবে, এই ভাগটা 2 হবে, এটা কিন্তু ভুল করবে না। 3:2 কে যদি সরাসরি এখানে লিখে দাও, এইদিকে 3 এদিকে 2, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ কোন দিক থেকে ভাগ কিছু বলে না দিলে সবসময় জানবে x অক্ষের দিক থেকে প্রথম শুরু হবে। তার মানে এই দিকটা হবে 3 আর এই দিকটা হবে 2। তাহলে এইটাকে আমরা তাহলে এইভাবে একইভাবে 2 এর সঙ্গে এটা গুণ হবে, 3 এর সঙ্গে এই অনুপাতটা গুণ করে এইখানে আমরা যেটা ab এর মানটা আমরা এখানে পাবো। তাহলে 4 এর অঙ্কটাতে মতই আমরা শুরু করব। তারপরে যখন আমরা এই অনুপাতের মানটা নেব তখন কি লিখব, যে 2 * a প্লাস 3 * 0/2 + 3, এইটা হবে p বিন্দু, একটা বিন্দু স্থানাঙ্ক। তার মানে এইটা সমান বলে দেওয়া আছে, দেখো এটা সমান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা a এর মানটা পাবো। আর 2 নম্বরটা ঠিক একই ভাবে যেটা দেওয়া আছে সেটা হবে 2 * 0 প্লাস 3 * b/2 + 3, এটা সমান হচ্ছে 2। তো এখান থেকে আমরা b এর মানটা পাবো। তো একদম 4 এর মতোই হবে, শুধু a b এর মানটা, এই সমীকরণটা ওটা মধ্যবিন্দু সূত্র ছিল আর এটা অনুপাতের সূত্রটা থেকে আমাদের a b এর মানটা বার করে বসাতে হবে। 5 নম্বরটা হয়ে যাবে নিশ্চয়ই। ঠিক আছে।